ধারাবাহিক নির্বাচনী সংস্কারের দাবি তোলা সংগঠন এডিআর কেন মনে করছে এসআইআর কোনোভাবেই ভোটার তালিকা সংশোধনের মতো সাধারণ বিষয় নয়? কাদের বিপদ ডেকে আনতে পারে এসআইআর? কেন এসআইআর নিয়ে এই ধরনের সর্বাত্মক উদ্যোগে দিতে যাচ্ছে নির্বাচন কমিশন? প্রশ্ন তুললেন এডিআর এর এ রাজ্যের অন্যতম সদস্য ডক্টর উজ্জয়িনী হালিম। কি বললেন তিনি, আজ শুনুন তার প্রথম পর্ব। ইতিমধ্যেই এ রাজ্যে এসআইআর হবার ঘোষণা হয়ে গেছে। গোটা বিষয়টা নিয়ে বিতর্ক চলছে। বিহারের পরে আবার এ রাজ্যে এসআইআর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকদিনে দুজন মানুষের আত্মহত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ হচ্ছে যে এসআইআর নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্কের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। রাজনৈতিক চাপানুতর চলছে সর্বত্র। আমরা ঠিক এখানে বোঝবার চেষ্টা করব যে এই বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই বিষয়টা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে? এটা নিয়ে এত সন্দেহ দানা বাঁধছে কেন? কেন মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে? ক্রমাগত আতঙ্ক কেন ছড়িয়ে পড়ছে? বিহারে যেভাবে হয়েছে, বলা হচ্ছে এ রাজ্যে অনেকটা পাল্টে গেছে তার চরিত্রটা। কারণ বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন নাকি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল, এবার তারা সেটা শুধরে নিয়েছে। সত্যি তাই? সত্যি কি এসআইআর কে নিয়ে আর কোনো আতঙ্কের কারণ নেই? গোটা বিষয়টা নিয়ে আমরা জানি একটা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলা এখনো চলছে। সুতরাং বিচারাধীন বিষয় নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু যে বিষয়গুলো সামনে আসছে, কি প্রতিক্রিয়া হচ্ছে, কেন এত বিতর্ক দানা বাঁধছে, আমরা তথ্য পরিসংখ্যানের নিরিখে সেটা একটু বোঝবার চেষ্টা করতে পারি। এক পক্ষ বলছে যে এই এসআইআর মানে হচ্ছে ভোটার তালিকার সংশোধন। স্বাভাবিকভাবে ভোটার তালিকার সংশোধন নিশ্চয়ই হবে। প্রতি বছর কত মানুষ মারা যাচ্ছে, নতুন নাম সংযোজন করতে হয় ভোটার তালিকায়। এই পদ্ধতি তো চলতেই থাকে। এটার বিশেষত্ব কি? এবং এই এসআইআর আমাদের দেশে আগে কখনো হয়েছিল? একই সাথে প্রশ্ন হচ্ছে যে যে রাজ্যগুলোতে ভোট হয়, আমরা জানি নির্বাচন কমিশনের যে কাজের ধারা, কর্মপ্রণালীর যে ধারা, তাতে একটা কথা বলা হয় ইলেকশন ইয়ার। আমি যতদূর জেনেছি, যতদূর খোঁজ খবর করেছি, তাতে ইলেকশন ইয়ারে সাধারণত এই ধরনের পরিমার্জন বা সংশোধনের কাজগুলো বন্ধ থাকে। অথচ এবারই ব্যতিক্রম হচ্ছে। বিহারে, এ রাজ্যে নির্বাচনের একেবারে সময় সময় এই গোটা বিষয়টা হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা নিয়েও কি মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হতে পারে না? কেউ কেউ আবার এমনটাও বলছে যে আসলে এসআইআর করবার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটা অন্য ঘুর পথে আসলে এনআরসি করবার প্রথম ধাপ। বিতর্কটা চলছে, নানাভাবে বিতর্ক ছড়িয়ে পড়ছে। কিভাবে আমরা গোটা বিষয়টাকে দেখব, এজন্য আমি আজ আলোচনায় জন্য আমন্ত্রণ জানিয়েছি এডিআর এর এ রাজ্যের অন্যতম ডক্টর উজ্জয়িনী হালিম। উজ্জয়িনীরা তার সংগঠনগতভাবে এই বিষয়টা মামলা করেছেন, তারা গোটা বিষয়টা সম্পর্কে অবগত। তাদের কাছ থেকে জানতে চাই কেন বিতর্কটা কেন হচ্ছে, কোন কোন বিষয় একটা সংশয় তৈরি হচ্ছে বা সন্দেহ তৈরি হচ্ছে। আসুন গোটা বিষয়টা সরাসরি আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর উজ্জয়িনী হালিম এডিআর এর পক্ষ থেকে। আমি উজ্জয়িনীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং তার কাছেই বলবো, গতকালও আমি একটা আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনার জন্য বিশেষ সময় পাওয়া যায়নি। আমি আজকে তাই উজ্জয়িনীকে আবারও আমন্ত্রণ জানিয়েছি। উজ্জয়িনী, আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা যে এসআইআর সত্যি কি এদেশে এর আগে কখনো হয়নি? কেউ কেউ বলছে যে এসআইআর বলে যেটা করা হচ্ছে, এটা এর আগে কখনো হয়নি। প্রথমত বিষয়টি যেটা আপনি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন, এবং এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হতে, নোটিফিকেশন তো হয়ে গেছে, শুরু হতে চলেছে ট্রেনিং এটসেট্রা। তো কিন্তু এসআইআর পুরো কথা যেটা আপনি বললেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আমাদের এক অর্থে আপনার প্রশ্নের সোজা উত্তর হচ্ছে না, আগে হয়নি, বা বলা যেতে পারে ঠিক এইভাবে হয়নি। তো
যদি আমি আমাদের আইন কানুনের দিক থেকে বিষয়টাকে দেখতে চাই, আরপিএ যেটা রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট এবং আরইআর নির্বাচন সংক্রান্ত যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে যেগুলো আইন, সেই আইনে কোথাও এসআইআর শব্দটা নেই, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শব্দটাই নেই। সেখানে দুটো শব্দ সাথে আমরা সবাই প্র্যাকটিক্যালি তিন ভাবে নির্বাচকদের তালিকা বা ভোটার লিস্ট ডিভিশন হয়, সেটা বলা হয়েছে। একটা হচ্ছে তার ইন্টেন্সিভ রিভিশন, নিবিড় সংশোধন, যেটাই এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে হচ্ছে বলে আমাদের ধরে নিতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা আপনি বলছিলেন আপনার শুরুর কথাতে, সামারি রিভিশন। সামারি রিভিশন মানে সারসংক্ষেপ সংশোধন, সারসংক্ষেপের সংশোধন। আর 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে পার্ট ইন্টেন্সিভ অ্যান্ড পার্ট সামারি রিভিশন, অর্থাৎ আংশিকভাবে সারসংক্ষেপ সংশোধন বা নিবিড়ভাবে সংশোধন, আংশিকভাবে অর্থাৎ পুরো ভোটার তালিকা নয়, তার অংশ বিশেষ। কিন্তু যখন এই এসআইআর নির্বাচন কমিশন একটা তথ্য দিয়েছেন, পাবলিক ডোমেনে আছে, 1951 সাল থেকে 2004 সালের মধ্যে ওনাদের তথ্য অনুযায়ী ভারতবর্ষে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর কে এসটা যদি বাদও দিয়ে ধরেন, ইন্টেন্সিভ রিভিশন হয়েছে নিবিড়ভাবে, যেভাবে ওনারা বলছেন প্রত্যেকটা ভোটারের ঠিক ঠিকানা তদন্ত করে তালিকায় নাম রাখতে হবে। ওনাদের বক্তব্য অনুযায়ী এই প্রসেসটা 8 টাইমস, 8 বার সারা দেশে নানান রাজ্যে হয়েছে। সুতরাং প্রক্রিয়াটা নতুন না। এসআইআর বা আইআর যাই বলুন, ইন্টেন্সিভ রিভিশন অসাংবিধানিকও না, কারণ এটা যে হতে পারে, এটা যে নির্বাচন কমিশন করতে পারে, সেটা তো আইনেই আছে, আইনে বলা আছে। আইনের বাইরে গিয়ে ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হচ্ছে সেরকম না। এই যে পুরো বিতর্ক বা সন্দেহর যে আবহাওয়া তৈরি হয়েছে, এইটা হচ্ছে এসআইআর এর এখন এসআইআর এর নামে যেটা করতে চলেছে নির্বাচন কমিশন এই রাজ্যে, আরো 6টি রাজ্যে এবং বিহারে যেটা হয়ে গেল, এই পুরো জিনিসটার ইন্টেনশনটা নিয়ে এবং পুরো জিনিসটার মেথডোলজিটা নিয়ে, কিভাবে কি উদ্দেশ্যে হচ্ছে, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই জায়গার থেকে বিতর্কগুলো দানা বেঁধেছে। একটা ইন্টেন্সিভ রিভিশন হবে, ভোটার তালিকা ঝাড়াই বাছাই হবে, সংশোধন হবে, সেইটার উপরে কোনো প্রশ্ন নেই, সেটা তো হবে। কারণ আপনি বললেন মানুষ মারা যাচ্ছে, নতুন মানুষরা যারা জন্মে তাদের বয়স 18 বছরের উপরে হচ্ছে, তারা ভোটার হচ্ছে, তাদের নাম তুলতে হবে। কেউ কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, কারেকশন করতে হবে। তো এইগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। এখন যদি আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্বাধীনতার পর থেকে 2004 পর্যন্ত মাত্র 8 বার যদি ইন্টেন্সিভ রিভিশন হয়ে থাকে, এটাকে আমি এসআইআর এর সমগোত্রীয় ধরছি, তো তাহলে ভোটার তালিকা কি করে আপডেটেড হতো, কি করে তার মধ্যে পরিমার্জনের কাজটা চলতো? সেইটা হয় এবং নিয়মিতভাবেই হয় সামারি ডিভিশনের মাধ্যমে। সামারি ডিভিশন প্রত্যেক বছর হয় এবং একদম বছরের শুরুর দিকে জানুয়ারি মাস নাগাদ আপনার রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনি সবসময় দেখবেন সামারি ডিভিশনের পরে যে ভোটার লিস্ট, সেটা ওখানে আপনি দেখতে পাবেন। এবং সামারি ডিভিশন আরো একবার হয়, সামারি ডিভিশনের কাজটি সেটা হচ্ছে প্রত্যেকটা বড় নির্বাচনের আগে। যদি এখানে বিধানসভা নির্বাচন হয়, তাহলে বিধানসভা নির্বাচনের কিছুটা আগে আরেকবার নির্বাচকদের তালিকা ছাড়াই বাছাই হবে। লোকসভা কিছুদিন আগেই আমাদের দেশে লোকসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনের আগেও ভোটার তালিকা আরেকবার কারোর নাম ওঠানো হবে, কেউ মৃত নাম বাদ যাবে, এই ঝাড়াই বাছাই কাজটা, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা হবে। তো এটাও একটা বক্তব্য যে প্রথমত যখন নিয়মিতভাবে সামারি ডিভিশন হয়েই গেছে বা হয়ে যাচ্ছে, বিহারের উদাহরণ যদি নিই, সামারি ডিভিশনের একটু আগে ওখানে লোকসভা নির্বাচন ছিল বলে তখন আরো একটা ডিভিশন হয়েছিল। এত কিছুর পরে হঠাৎ চট করে জুলাই অগস্ট মাসের মধ্যে ইন্টেন্সিভ রিভিশন করার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার দরকার কি পড়ছে, কি উদ্দেশ্যে এটা হচ্ছে? একই কথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। 2025টাই তো এখন ধরে নিয়েছে, 25-এ যারা ভোটার তালিকায় রয়েছে, যেটা পশ্চিমবঙ্গে হবে, তারাই তো এমুনারেশন ফর্মটা পাবেন, তাদের বাড়িতে বাড়িতেই ফর্ম দেওয়া হবে। তো ওই তালিকাটা তো তৈরি হয়েছে 25-এ নতুন করে ঝাড়াই বাছাই করে। নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যারা সব আধিকারিক এবং যারা কর্মীরা রয়েছেন, তাহলে তারা কি করেছেন? এই যদি আজকে যে জায়গা থেকে ক্লেম করা হচ্ছে যে নানান রকম ভুলভ্রান্তিতে ভরা আছে আমাদের নির্বাচন তালিকা, ভোটার লিস্ট, তো এই ভুল ভ্রান্তিগুলো হলো কি করে এনারা থাকতে? তো আসলে এর মধ্যে অনেক যুক্তির কথা এদিক থেকে, মানে আশঙ্কার কথাটা আসছে যদি পুরো ব্যাপারটাকে আমি রেশনালি দেখতে চাই, কেন হচ্ছে এবং তারপরে কিভাবে হচ্ছে এবং হওয়ার পরে কি হয়, চিত্রটা বিহারের থেকে খানিকটা পাওয়া যায়, হওয়ার পরে কোথায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি। তো এগুলো নিয়ে নানান রকম সন্দেহ দানা বাঁধছে।
বলা হচ্ছে যে বিহারে যে কিছু ভুল হয়েছিল তার জন্য এত বিতর্ক হয়েছে, এবং প্রথম ধাপে বিহারের অনেক মানুষ বাদ হয়ে গেছে। আমরা সংখ্যাটা জানি, আমরা পরিসংখ্যানটা জানি যে একটা বড় অংশের মহিলারা বাদ গেছে, দলিত গরিব মানুষ ভোটার লিস্ট থেকে বাদ গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা হবে না, বলা হচ্ছে কিছুটা পাল্টে নিয়েছে, কিছুটা শুদ্ধে নিয়েছে। বিহারের সঙ্গে এখানকার এসআইআর এর ফারাকটা কি? মৌলিক ফারাক কিছুই নেই। মূল বিষয়টা এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, পরোক্ষভাবে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের চেষ্টা এবং নাগরিকত্ব প্রমাণ করার দায়টা ভোটারদের ঘাড়েই চাপিয়ে দেওয়া। এবং এই প্রক্রিয়াগতভাবেও কোনো তফাৎ নেই, মূল প্রক্রিয়াগতভাবে কোনো তফাৎ নেই, কিছুটা স্টেপসে তফাৎ রয়েছে। প্রথমত দেখুন, একটা কাট অফ লাইন ধার্য করা হয়েছে। বিহারে 2004, 2003-4, পশ্চিমবঙ্গে 2002 ইত্যাদি, যেটাকে ওনারা বলছেন আমরা লাস্ট এসআইআর করেছিলাম, ওইটা হচ্ছে কাট অফ লাইন। কাট অফ লাইন করে দিয়ে 2002 পর্যন্ত যাদের নাম ভোটার তালিকাতে ছিল তারা কেউই অবৈধ না, সবাই বৈধ। এই কথাটা বলারই বা ভিত্তি কি, সেটাও যুক্তি দিয়ে জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর পাবেন না। কিন্তু যাই হোক, তো আজকে যদি এত ভুল ত্রুটি থাকতে পারে, 2002-এরটা একদম কোনো ভুল ছিল না, ত্রুটি মুক্ত ছিল, এটা কে বলতে পারে হলফ করে? যাই হোক, ওনারা সেটাকে ধরেছেন লাস্ট একটা বেসলাইন হিসেবে, নির্বাচন কমিশন ধরেছে। এবং তারপরের থেকে 2002-এর যাদের নাম নেই অথচ 2025-এ যাদের নাম আছে, তাদের বিভিন্ন রকম নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় নাগরিক, এবং তার ফলে ভারতীয় নাগরিক, সেজন্য তাদের নাম ভোটার তালিকাতে 2025-এ ওঠানো দরকার। বিহারে যেটা হয়েছিল সেটা পদ্ধতিটা একই, ফর্ম দেওয়া হবে প্রত্যেকটা ভোটারকে, এবং ফর্ম দেওয়ার সাথে সাথে ম্যাচিং প্রসেসটা হবে, মিলিয়ে দেখা। ওদের ক্ষেত্রে 2003, আমাদের ক্ষেত্রে 2002-এ আমার নাম আছে কিনা, 2002-এর ভোটার তালিকাতে আমার নাম আছে কিনা। আর যদি নাম থাকে তাহলে ওই ভোটার তালিকাতে যে নাম আছে তার একটা জেরক্স কপি দিয়ে দিলেই হবে। আর যদি নাম না থাকে তাহলে কিছু 11-12টা দলিল দস্তাবেজের কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে একটা বা দুটো দিতে হবে। যে বুথ লেভেল অফিসার যে আসবে এইসব কাজগুলো করতে, তাকে দিতে হবে। নিজের একটা পাসপোর্ট সাইজ কালার ছবি দিতে হবে, দিয়ে সই টই করে ফর্মটা দিয়ে দিতে হবে। বিহারে ছিল এটা। পশ্চিমবঙ্গে এখানে একটাই তফাৎ, পশ্চিমবঙ্গে প্রথমবার যারা ফর্ম নিয়ে আসবেন তারা আপনার কাছ থেকে কোনো নথি কালেক্ট করবেন না। যদি দেখা যায় আপনার নাম 2002-এ নেইও, সেটা ওই ফর্মটারই দুটো পার্ট আছে। ফর্মটার একটা অংশ হচ্ছে বর্তমানে 2025-এ আপনি কোন বুথে, কোন কনস্টিটিউয়েন্সিতে কোথায় ভোট দেন তার বিস্তারিত বিবরণ, এবং ফর্মের সেকেন্ড পার্টটা হচ্ছে 2002-এ আপনি কোথায় ভোট দিতেন। আর যদি আপনার ভোট দেওয়ার বয়স ছিল না, আপনি ভোট দেননি, তাহলে আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, তারা কোথায় ভোট দিতেন ওটা ওই ফর্মের মধ্যে লিখতে হবে। লিখে সেটাই জমা দিয়ে দিতে হবে। বিএলওদের বলা হয়েছে, খুব স্পষ্ট করেই ইলেকশন কমিশন বলেছে, প্রথম রাউন্ডে কোনো নথি সংগ্রহ করা হবে না, কোনো ধরনেরই। যাদের নাম নেই তারা যে আধার দেবেন বা অন্য কিছু দেবেন, কোনো নথি নেওয়া হবে না, নিজের ফটোটা নেওয়া হবে, আর কিছু নেওয়া হবে না। তো এটাই একটা পার্থক্য। এরপরে পার্থক্য, এটাও পার্থক্য। এরপরে বিহারে যেটা কি হয়েছিল, বিহারে সব নথি টথি সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে ঝাড়াই বাছাই ইলেকশন কমিশন একটা প্রক্রিয়ার মাধ্যমে দেখেছিলেন যে ঠিক আছে, 2002-এর নাম আছে, 2002-এর নাম নেই ইত্যাদি করে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিলেন। যে খসড়া ভোটার তালিকায় 65 লাখ মানুষের নাম বাদ গেছিল, এবং এই বেসিসেই বাদ গেছিল যে এদের নাম 2002-এ ছিল না এবং এরা কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেনি, যার ভিত্তিতে এদের নাম খসড়া তালিকায় দাখিল করা যেতে পারে। তারও নানান গল্প এবং ত্রুটি বিচ্যুতি আছে, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম হবে না। পশ্চিমবঙ্গে তো আপনার কাছ থেকে প্রথমেই কোনো ডকুমেন্টস নিচ্ছে না। এবার পশ্চিমবঙ্গে যেটা হবে যে ফর্মটা ভর্তি করে নিয়ে গেল, সবাই ফর্ম ভর্তি করবে যারা ফর্ম পাবে। এবারে 1 মাস চলবে পুরো প্রক্রিয়াটা, 4 নভেম্বর পর্যন্ত। তারপরে নির্বাচন কমিশন একটা তারিখও দিয়েছে, পুরো ডিটেলসের তারিখটাও বলেছে এখানে। সেই তারিখটা হচ্ছে আপনার 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি থেকে ফর্ম টর্ম নেওয়ার কাজটা চলবে, এবং 9 ডিসেম্বর নির্বাচন কমিশন একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে, যেখানে সবার নামই থাকবে। যাদের 2002-এ নাম নেই তাদের নামও থাকবে, যাদের 2002-এ নাম আছে তাদের নামও থাকবে, এবং 2002-এ যাদের নাম নেই সেটা চিহ্নিত থাকবে, এবং সেই মানুষগুলোকে নোটিশ পাঠানো হবে হিয়ারিং এর জন্য, যে তারা এরপরে হিয়ারিং এর ডেট, ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড যেটা 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে,
তাদেরকে যারা নোটিশ পাবেন যে তোমাদের ম্যাচ করা যায়নি, ম্যাচিংটা হয়নি, সেইখানটা তাদেরকে গিয়ে এবারে ইআরও লেভেলে, এক একটা আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একজন ইআরও থাকে, ইআরও লেভেলে হিয়ারিং হবে। তখন তাদের সেই 11টা দলিল দস্তাবেজের মধ্যে যেটা তাদের কাছে আছে নিয়ে গিয়ে দেখাতে হবে। তো প্রথম রাউন্ডের পরে যে প্রথমে যে খসড়া তালিকাটা প্রকাশিত হবে, সেই খসড়া তালিকাটা ওই দলিল দস্তাবেজ কে দিতে পেরেছে কে না দিতে পেরেছে তার সঙ্গে সম্পর্কহীন, মোটামুটি। কিন্তু শুধু ওটা ম্যাচিং এর সাথে সম্পর্কিত, যে 2002-এ কার নাম ছিল পাওয়া গেছে, ম্যাচ করেছে, কার নাম পাওয়া যায়নি, ম্যাচ করেনি। তো এটাই একটা ডিফারেন্স। এছাড়া যে ধরনের 11টা দলিল এবং 12 নম্বর হচ্ছে আপনার আধার কার্ড, যে দলিলের প্রামাণ্য দলিল হিসেবে নির্বাচন কমিশন বলেছে পশ্চিমবঙ্গের জন্য, সেটা বিহারের থেকে কোনোভাবে আলাদা না। 13 নম্বর একটা কথা বলেছে যে বিহারের খসড়াটা, এটা একটা অদ্ভুত কথা, এটা শুনলাম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন, যে যে সমস্ত দলিল দস্তাবেজের কথা বলা হয়েছে তার মধ্যে 13 নম্বর হিসেবে বলা হয়েছে extract of the electoral roll of Bihar SIR with reference to 1/7/2025। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই একই জিনিসটা আছে। আপনি যখন নির্বাচন কমিশনের সাইটে গিয়ে দলিল কি কি লাগবে দেখবেন, 13টা জিনিসের নাম রয়েছে। 13 নম্বর কথাটা হচ্ছে এই বিহারটা পশ্চিমবঙ্গের জন্য কি করে রেলেভেন্ট বা তামিলনাড়ুর জন্য কি করে রেলেভেন্ট, এটা নিয়ে একটা কি বলবো সন্দেহ যাচ্ছে, বাট হচ্ছে সেটা নিয়ে আমাদের রাজ্যে কেউ কথা বলছেন আমি শুনিনি, তবে খবর কাগজে পড়লাম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কথা বলেছেন। আর আধার কার্ড নেওয়া হবে, যেটা সুপ্রিম কোর্টের যে আমাদেরই সংস্থার এডিআর এর যে কেস ছিল, সেই এডিআর এর কেসের হিয়ারিং এ সুপ্রিম কোর্ট বলেছিল 12 নম্বর ডকুমেন্ট হিসেবে আধারকে সংযুক্ত করতে হবে। সেই মর্মে নির্বাচন কমিশন একটা সার্কুলার জারি করে সমস্ত নিজেদের কর্মীদের মধ্যে, এবং সেখানে খুব স্পষ্ট করেই বলেছে আধার কার্ড নিতে হবে। তা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট আধার কার্ডটাকে মান্যতা দেওয়ার সাথে সাথে কতগুলো বিষয় বলে দিয়েছে। নির্বাচন কমিশনের পুরো ক্ষমতা থাকছে আধার কার্ডটাকে যদি তারা মনে করেন ভুয়ো আধার কার্ড, তাহলে সেটা না নেওয়া, বা সেটা নেওয়ার পরে ওটা যে ভুয়ো নয় তার জন্য আরো কাগজপত্র প্রমাণ ইত্যাদি চাওয়া। অবশ্য সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে, মানে প্যারাগ্রাফটা পড়লে যেরকম লিগাল ল্যাঙ্গুয়েজ হয়, লিগাল ল্যাঙ্গুয়েজের প্যারাগ্রাফের মধ্যে এটাও বলেছে যে একই জিনিস, এই একই কন্ডিশন অন্য 11টা ডকুমেন্টের জন্য প্রযোজ্য। মানে আপনি ডকুমেন্ট দিলেন আর নির্বাচন কমিশন মনে করলো যে না না এটা ঠিক না, এটা জাল ডকুমেন্ট, তো নির্বাচন কমিশন ফার্দার ক্লারিফিকেশন সবসময় চাইতে পারে। আধার কার্ডকে সুপ্রিম কোর্টের নির্দেশেও খুব স্পষ্ট করে বলা হয়েছে কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানা যাবে না, কিন্তু এটা আইডেন্টিটির প্রমাণ, এটা পরিচয়পত্র হিসেবে মানতে হবে। এবং অন্যান্য যেহেতু অনেক জায়গাতেই আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে অলরেডি মান্যতা দেওয়া হয়েছে, এই প্রক্রিয়াতেও ইনক্লুশন এবং এক্সক্লুশন করার ক্ষেত্রে আধার কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। তো যদি মোটা ভাবে আমি দেখি, মোটা ভাবে স্টেপস গুলো খুব আলাদা কিছু না, আলটিমেটলি হচ্ছে প্রসেসটা তো একই। প্রত্যেকটা সাধারণ মানুষ বা ভোটার, তার উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, ভাই এবারে তুমি প্রমাণ করো তুমি দেশের নাগরিক। বিহারের থেকে পশ্চিমবঙ্গে ব্যাপারটা আরো সরেস, ম্যাচিংটাও তুমিই করে নাও। 2002-এর তালিকার সাথে 2025-এ তোমার নাম আছে, 2002-এ তোমার নাম ছিল কি না ছিল মূলত তুমিই করবে, দায়িত্বটা তোমার ম্যাচ করানো। তোমাকে বিএলওরা সাহায্য করতেও পারে, কিন্তু তুমি নিজে করে নিতে পারলেই ভালো। আরবান ভোটার্স এবং যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স, পশ্চিমবঙ্গেও অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার্স পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, এবং পার্টিকুলারলি আরবান ভোটার্স আর মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের বলা হচ্ছে আপনারা ইন্টারনেট কাফেতে গিয়ে এগুলো নিজে আপলোড করে দিন। তো যেটা বিহারের ক্ষেত্রেও বলা হয়েছিল হাস্যকর ভাবে। তো ব্যাপারটা এবং নথিপত্র যা চাওয়া হচ্ছে ব্যাপারটা একই। বিহারের সাথে সময়ের অফকোর্স একটু পার্থক্য আছে, আমাদের এখানে নির্বাচন আরেকটু পরে, বিহারে তো একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছিল নির্বাচন। এছাড়া মোটামুটি যে টাইম লাইন দিয়েছে 1 মাস ধরে এগুলো কালেকশনের কাজ, 1 মাস ধরে ক্লেমস এন্ড অবজেকশনস, তারপরে একবার ড্রাফট রোল, তারপরে ফাইনাল রোল। তো মৌলিক পার্থক্য খুব বেশি কিছু দেখা যাচ্ছে না আমার দৃষ্টিভঙ্গিতে। মৌলিক পার্থক্য যে জনগণের উপর আরো একটু চাপ বৃদ্ধি করে দেওয়া হলো যে তোমরাই এবারে ম্যাচ করে নাও। আর হিয়ারিংটা কি করে হবে এটা সত্যি আমাদেরও আরো ব্যাপারে জানার আগ্রহ রয়েছে, কারণ ইআরও লেভেলে অনেকগুলো পোলিং বুথ নিয়ে একটা ইআরও, সেটাও ওখান থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কতগুলো পোলিং বুথ নিয়ে এক একজন ইআরও। তো সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি যে বেশ কিছু হাজার মানুষকে হিয়ারিং দেবেন, তার প্রক্রিয়াটা কিভাবে হবে? হিয়ারিং মানে কাগজপত্র নিয়ে যাবে, সে তার কথাটা বলবে,
তবে আমার মনে হয় এটা কোথা থেকে এসে থাকতে পারে এই চেঞ্জটা, সেটা ওই আইন বিহারে যখন প্রক্রিয়াটা হয়, একটা অন্যতম সমালোচনা ছিল যে যেভাবে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে সেটা আনকনস্টিটিউশনাল। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যখনই আমাদের দেশে যে কোনো মানুষের নাম, সে যদি সে ডুপ্লিকেট ভোটার হয়, মৃত হয়, বা সে যদি জাল ভোটার হয়, নাম বাদ দেওয়া যায় না, ব্যাপারটা এরকম না, নাম তো বাদ দেওয়া হয়। নাম বাদ দেওয়ার আইনি রাস্তাটা কি, নির্বাচন কমিশনের কাছে কি আইনি রাস্তা আছে যেটা এতদিন নির্বাচন কমিশন ফলো করেছে। আইনি রাস্তাটা এরকম হলো, কেউ অবজেকশন দেবে বা নির্বাচন কমিশনেরই মনে হবে ডুপ্লিকেট ইত্যাদি, এই নামটা বাদ দিতে হবে। অবজেকশন যার, যদি আমার নামে কেউ অবজেকশন দেয় যে উনি একজন লিগ্যাল ভোটার না, তো নির্বাচন কমিশনের কর্তব্য হচ্ছে আমাকে নোটিশ দেবে, হ্যাঁ, লিখিত নোটিশ দেবে, এবং সেই নোটিশের পরে একটা নোটিশ পিরিয়ড আছে, সেই নোটিশ পিরিয়ডের মধ্যে আমাকে যেতে হবে। আমি যাব নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি, ইআরও, এক্ষেত্রে ইআরওর কাছে গিয়ে আমি বলবো যে আমি কেন মনে করছি যে আমার নাম কেটে দেওয়া যায় না, আমার কাছে আমি দেশের নাগরিক ইত্যাদি ইত্যাদি নথিপত্র আছে। যে ক্লেম করেছে, আমার শত্রু তো যে কোনোদিন বলতে পারে, আমার পাশের বাড়ি বলতে পারে যদি আমার শত্রু হয় যে না ইনি ভোটার না, সুতরাং ভোটার না বললেই নাম কেটে দেওয়া যায় না। তো প্রমাণের তাকে যথেষ্ট পরিমাণে তার কথা, যার নাম কেটে দেওয়া হবে বলে বলা হচ্ছে, তার পক্ষ শোনার সম্পূর্ণ সুযোগ, তার পক্ষ উপস্থাপনের সম্পূর্ণ সুযোগ সেই মানুষটিকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের আইনে এ কথাটা বলে। কিন্তু যে প্রসেসটা এসআইআর এর নামে হচ্ছে, ভালো করে যদি আমরা বুঝি ব্যাপারটাকে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, এবং এটাই এডিআর এর একটা মামলার মেইন পয়েন্ট। সেটা হচ্ছে যে মুহূর্তে আমি বলছি 2002 পর্যন্ত যারা আপনারা ছিলেন, নাম যাদের আছে, তারা আপনারা সবাই ভ্যালিড ভোটার। সেই মুহূর্তেই অনুচ্চারিত থেকে গেলেও যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে 2002 আপনার নাম না, আপনি সন্দেহজনক ভোটার। সুতরাং একটা কথার মধ্যে দিয়েই, মানে এই একটা কথা বলেই একসাথে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, বহু সংখ্যক মানুষের ভোটাধিকার, রাইট টু ভোট, হরণ হচ্ছে এক কথাতে, যেটা লিগাল না, যেটা আনকনস্টিটিউশনাল, যেটা আইন বলছে না, এরকম কোনো আইনের জায়গায় নেই যেটা করতে পারে। তো সেই আমার মনে হয়, এটা কেউ আলাদা করে বলেনি, তবে এটা আলোচনা স্তরে আসতে পারে। এটা নিয়ে অনেক আর্গুমেন্ট হয়েছে কোর্টে। সেই জায়গা থেকে হয়তো এটা ইলেকশন কমিশনের লার্নিং যে না, আমি তো নাম কাটছি না, আমি তো ভোটার লিস্টে, খসড়া ভোটার তালিকাতে শুধু ইন্ডিকেট করছি যে তোমাদের ম্যাচিং হয়নি, তোমরা এসে কাগজপত্র বা ওই হিয়ারিং প্রসেসটার মধ্যে এসো। যে হিয়ারিং প্রসেসটা অ্যাকচুয়ালি আইনে আছে, সেটা এক এক করে হয়, সামারি ডিভিশনের মধ্যে হয়। এটা হচ্ছে এক ধারসেই সমস্ত সারা রাজ্যে সময় যা, আপনি আমাকে একটু বোঝাতে, যে এত মানুষ যাবে, হিয়ারিং হবে, সবার কাগজপত্র দেখবে, তার এটা মানে কি করে হবে, এটা বাস্তবতাটা কি বুঝতেই পারছি না কি করে হবে। তার কারণ আপনি তো হিয়ারিং পরের কথা ছেড়ে দিন, এক একটা বুথে বলছে ম্যাক্সিমাম 1200 মতন ভোটার থাকবে, 200-300 ঘর বাড়ি, তার মানে 300 মানুষ, 300 ফ্যামিলিজ থাকবে, একটা বিএলও থাকবে। এই একটা বিএলও কে মিনিমাম, আমি সব নির্বাচন কমিশনের ভাষাতে কথা বলছি, মিনিমাম 3 বার, সর্বোচ্চ না সবচেয়ে, মানে মিনিমাম 3 বার ওই এদের বাড়িতে যতক্ষণ না ফর্ম টর্ম ভর্তি করেছে তাকে যেতে হবে। তো আর বিএলও কারা আমরা জানি, স্কুল শিক্ষক, শিক্ষিকা, প্রাইমারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, এই সমস্ত হয়তো ক্লাস সি বা এরকম সরকারি কর্মচারী, যাদের মাত্র 3-4 দিনের একটা ট্রেনিং দিয়ে তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। আমি কিছু বিএলওদের সাথেও কথা বলেছি, ভীষণ ভয়ানক রকম কনফিউজড, এবং তাদের মধ্যে একটা ভয়ানক রকম অ্যাজিটেশন আছে, যারা সেটা কখনোই মুখে বলবেন না, যে তারা ভীষণ অপ্রস্তুত পুরো বিষয়টা নিয়ে, মানে অপ্রস্তুত না, তাদের প্রস্তুতির অভাব রয়েছে, তারা নিজেরা মনে করছেন না যে তারা সাফিসিয়েন্টলি বিষয়টা বুঝেছেন, বা তারা কনফিডেন্ট ফিল করছেন না যে তারা গিয়ে ওটা অত অল্প সময়ের মধ্যে, এবং যেটা এত বিতর্কিত একটা বিষয়, সাধারণ মানুষের কাছে গিয়ে সমস্তগুলো করাতে পারবেন। তো এবং বিহারের চিত্র যদি আমরা দেখি, একদম গ্রাউন্ড রিপোর্ট এটাও ছিল, বিএলওরা অনেক জায়গায় অনেকের বাড়িতে যায়নি, নিজেদের অফিসে বসে বসে তারা যা পেরেছে সেটা করে দিয়েছে। এটা বাস্তব, এটা হয়েছে। তো এখন ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস এর মধ্যে এগুলো পড়ে, প্রায়োগিক ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে সময়, এরপরে হিয়ারিং, এক একটা ইয়ারও সে হাজার হাজার মানুষের হিয়ারিং করবে। যদি বিহারের অভিজ্ঞতা ধরে যাই, তাহলে এক একটা পোলিং বুথে আপনার 500 থেকে 600 জন মানুষও বাদ পড়েছে। অ্যাভারেজে 200 জন মানুষ বাদ পড়েছে পোলিং বুথে, মানে ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা, এরকম অনেক। তো এই মানুষগুলোকে হিয়ারিং, একটা ফেয়ার হিয়ারিং দেবে, সেই সময়টা 1 মাসের মধ্যে কি করে হবে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং নির্বাচন কমিশনের বিষয়টা আরো
খোলসা করা উচিত, আরো পরিষ্কার করা উচিত। পদ্ধতিগুলো কি, কোথায় হিয়ারিং হবে, কবে নোটিশ, তো ওটাই ধরে নিতে হবে যে খসড়া তালিকাটা টাঙানো হবে, ওটাই নোটিশ। তারপরেও নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন কমিশন নোটিশ পাঠাবে, তার মানে কি ইন্ডিভিজুয়ালি নোটিশ পাঠাবে? সুতরাং এই বিষয়গুলো নির্বাচন কমিশনের পরিষ্কার করা উচিত। নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়ার আর একটা বড় দুর্বল দিক হচ্ছে সামগ্রিকভাবে অস্বচ্ছতা এবং তথ্য ভালো করে না দেওয়া বা না জানানো। এই যে এত কিছু হতে চলেছে, যার মধ্যে আমরা প্রতিটি ভারতীয় নাগরিক বা প্রতিটি যাদের মানুষ ভোটার তালিকায় নাম আছে বা নাম নেই, আমরা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমাদের কাছে কিন্তু তথ্য জানার কোনো প্রপার চ্যানেল নেই। আপনি বলবেন কেন, একটা হেল্পলাইন তো চালু করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, একটা হেল্পলাইন চালু করেছে, সেখানে বুক আ কল উইথ বিএলও না এরকম কি একটা নাম দিয়েছে। হ্যাঁ, বুক আ কল না, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ বিএলও না এরকম কি। তো আমি পড়ছিলাম আর মনে মনে হাসছিলাম যে কাগজপত্রে যা লেখা থাকে তার সাথে বাস্তবের ফারাকটা আপনি ভাবুন। যে বিএলও বেচারাকে 1200টা লোকের এরকম ফর্ম টম বারবার গিয়ে 3বার গিয়ে, মানে 1200 × 3 3600 বার গিয়ে তাকে নিয়ে আসতে হবে। তাকে আবার এই 1200 মানুষ ফোন করবে, সে 1200 মানুষের ফোন ধরবে একাধিকবার এবং সে উত্তর দেবে তাদের বিভিন্ন জিজ্ঞাস্য বিষয়টা। এটাও কি সম্ভব? যেমন সময়ের দিক থেকে সেটা সম্ভব না, বিএলওদের উপরে, বিএলওরাও সাধারণ মানুষ আপনার আমার মতন, তাদের উপরেও এটা বললে এটা কতটা সত্যিকারের সম্ভব আর কতটা জাস্ট করতে হবে বলে বলা যে হ্যাঁ একটা হেল্পলাইন আছে, তুমি ওয়েবসাইটে চলে যাও, কোথায় কোথায় ওয়েবসাইটে চলে যাও, হেল্পলাইন আছে, ফোন করো, কিন্তু এগুলো ট্যাঞ্জিবল ওয়ে না। এবং অন্যদিকে সরকারি তরফেও আমরা সেরকম স্বচ্ছতা দেখতে পাচ্ছি না যে সরকার থেকে প্রোঅ্যাক্টিভলি কিছু জানাবে। আর নির্বাচন কমিশন তো রাজনৈতিক, প্রথমত আমাদের এডিআর এর যখন কেস চলছিল, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছিল জনগণকে আমরা তথ্য দিতে বাধ্য নই, এটা তারা বলেছে। এবং আমরা তো রাজনৈতিক কেউ তথ্য দিতে খুব একটা বাধ্য নই, কিন্তু তারপরও আমরা দিয়েছি। এটা ওনাদের আর্গুমেন্টের সময় ওনারা বলেছিলেন যে আমরা দিয়েছি, মানে দিয়ে তারা আর কি ভয়ানক উপকার করেছেন, তারা দিয়েছেন। তাহলে প্রশ্নটা সেখানেই, এই মানসিকতা তো একদম। নির্বাচন কমিশনটা কি? নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যার নিরপেক্ষভাবে কাজ করার কথা এবং যার অ্যাকাউন্টেবিলিটিটা মানুষের কাছেই থাকার কথা, মোর দেন পলিটিক্যাল পার্টিজ। অন্তত আমরা তাই মনে করি। ইলেক্টরদের জন্যই ইলেকশন কমিশন, যারা অফকোর্স নির্বাচনে দাঁড়াচ্ছেন, নির্বাচন লড়ছেন তাদের জন্য, কিন্তু নির্বাচন কমিশন নিজেই নিজের স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস, তার আর কারোর সাথে তথ্য আদান প্রদান করার দরকার নেই। তার এই সমস্ত কথা নির্বাচন কমিশনের আইনজীবী ইত্যাদি প্রায় বলছিলেন, তখন আর্গুমেন্ট হয় এবং সেই আর্গুমেন্টের পরে সুপ্রিম কোর্টের আরেকটা ইন্টারিম আদেশ আছে, আপনারা জানেন যে 65 লাখ মানুষের বিহারে যাদের নাম বাদ পড়েছিল, ওই প্রত্যেকটা নাম পাবলিশ করতে হবে। প্রত্যেকটা নাম পাবলিশ শুধু না, সরকার নির্বাচন কমিশনকে প্রোঅ্যাক্টিভ ওয়েতে তার খবরটা দিতে হবে, খবর কাগজে পাবলিশ করতে হবে, পোলিং বুথে গিয়ে টাঙাতে হবে, রেডিওতে বলতে হবে, ওয়েবসাইটে রাখতে হবে, মানে যতটা পারা যায় ওই 65 লাখ মানুষের কাছে পৌঁছতে হবে। কারণ এমনও অনেক জায়গাতেই হয়েছে এবং হওয়ার সম্ভাবনা আমাদের রাজ্যে অত্যন্ত প্রবল, আপনার নাম বাদ পড়ে যাবে যে আপনি সেটা জানতেও পারবেন না, আপনার নামটা ওখানে ডাউটফুল ভোটার হিসেবে থাকবে হয়তো আপনি, কারণ যা সময়ের যেরকম এখানে ডিমান্ড, সময়ের যেরকম চাপাচাপি আর আমাদের দেশে পারদর্শিতার যে জায়গাটাতে রয়েছি আমরা, সেখানে এমন হতেই পারে আপনার কাছে নোটিশ এসে পৌঁছলোই না, কবে কোথায় হিয়ারিং আপনি জানতেই পারলেন না, আপনি করবেনটা কি? সুতরাং এই বিষয়গুলো আসছে, সামনে আসবে, প্রায়োগিক জটিলতা অত্যন্ত অনেক রয়েছে। তবে এই পদ্ধতি, মানে এই প্রক্রিয়াটা চালু হয়েছে, যার সবচেয়ে বড় সমালোচনার দিকটা হচ্ছে যেটা কোনোদিনই হওয়া উচিত না, অনেকগুলোই কেস রয়েছে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনের কোনো সাংবিধানিক অধিকার নেই ভোটারদের নাগরিকত্ব যাচাই করার।